হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে আমরা আমাদের বৃত্ত চ্যাপ্টারটা শুরু করতেছি। আচ্ছা, তাহলে শুরুতেই আমরা দেখব হচ্ছে বৃত্তের ইকুয়েশন কেমন হয়। ঠিক আছে, সো আমরা জানি যে আমাদের বৃত্তের কেন্দ্র লেটস সে এইচ কমা কে হইতে পারে। ঠিক আছে, আর লেটস সে ব্যাসার্ধ হচ্ছে আর। সো আমার বৃত্ত কি জিনিস? বৃত্ত হইতেছে একটা ফিক্সড পয়েন্ট থাকে যেটাকে আমরা সেন্টার বলি, আর একটা চলমান পয়েন্ট থাকে যেটাকে ধরো এক্স কমা ওয়াই বলতেছি। সেটা হইতেছে এই ফিক্সড পয়েন্ট থেকে সবসময় সেম ডিস্টেন্স মেনটেন করে। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো সেন্টার থেকে ডিস্টেন্স কি হবে? এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার, তার স্কোয়ার রুট ইজ ইকুয়াল টু আসবে হচ্ছে আর। ঠিক আছে, তাহলে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার সমান কি? আর স্কোয়ার। ঠিক আছে, সো আমাকে একটা বৃত্তের কেন্দ্র দিয়ে দিলে আর ব্যাসার্ধ দিয়ে দিলে আমি এক লাইনের ইকুয়েশনে আসতে পারবো। আচ্ছা, সো এটা দিছে কার্তেশিয়ান। আমরা যদি বলি লেটস সে পোলার স্থানাঙ্ক দেওয়া আর নট এক্স থিটা নট, আর নট থিটা নট, আর এইটা ধরো আসছে, এটাকে আমরা বলতেছি আর কমা থিটা। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা ব্যাসার্ধটাকে আর দিয়ে লিখবো না, তখন আমরা এ দিয়ে লিখবো। ঠিক আছে, আচ্ছা তাহলে চিন্তা করো তো তখন দূরত্ব কি হবে? আমরা পোলার স্থানাঙ্কের দূরত্ব কি পড়ছিলাম, যে দূরত্বের স্কোয়ার আসে আর ওয়ান স্কোয়ার যেটা আর নট স্কোয়ার প্লাস আর টু স্কোয়ার যেটা আর স্কোয়ার মাইনাস টু আর ওয়ান আর টু কজ অফ মধ্যবর্তী কোণ, তাই না? মধ্যবর্তী কোণ কত হবে? থিটা মাইনাস থিটা নট। ঠিক আছে, আমরা এটা চাইলে একটু চিত্রের মাধ্যমেও দেখতে পারি। ধরো আমাদের যে পোল থাকে একটা, ঠিক আছে, একটা কি থাকে? পোল থাকে। আচ্ছা, পোল থেকে পোল এখানে ধরো না এঁকে আর একটু এখানে আঁকলাম। ঠিক আছে, সো পোল থেকে হইতেছে এই যে আমার আর নট থিটা নট, এটা হচ্ছে আমার থিটা নট, এইটা হইতেছে আমার আর নট, মানে এই দূরত্বটা আর নট। আচ্ছা, দেন হইতেছে আরেকটা মুভিং পয়েন্ট। ঠিক আছে, লেটস সে কোনো এক জায়গায় হবে, এইখানে হইলো, যে কোনো জায়গায় হইতে পারে। তো মুভিং পয়েন্টের জন্য আমরা পাবো কি? থিটা কোণ পাবো, আর লেটস সে আর দূরত্ব পাইলাম। ঠিক আছে, তাহলে দেখো একটা ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া, তৃতীয় বাহুর দৈর্ঘ্য দেওয়া, কারণ এটা অলওয়েজ কি হবে? একটা নির্দিষ্ট ভ্যালু আসবে, ধরতেছি এ। ঠিক আছে, তাহলে আমরা এ এর জন্য যখন কোসাইন ল লিখবো, এই কোণটা হচ্ছে থিটা মাইনাস থিটা নট, অলওয়েজ কি আসবে? সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার, তাই না? সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি কজ অফ অপোজিট অ্যাঙ্গেল। অপোজিট অ্যাঙ্গেল কত? এইটা, থিটা মাইনাস থিটা নট। আচ্ছা, তাহলে আমরা পোলার কোঅর্ডিনেটেও হইতেছে বৃত্তের ইকুয়েশন দেখে ফেললাম, আর কার্তেশিয়ানে তো আমরা দেখলামই। ঠিক আছে, আচ্ছা এই জিনিসটাকে ধরো আমি চাইলে আরেকটু করতে পারি, আরেকটু ধরো জেনারেলাইজ করে লিখতে পারি। জেনারেলাইজ করে কি লিখতে পারি? ধরো এটাকে এক্সপ্যান্ড করে দেই, এটা আসবে এক্স স্কোয়ার, এখান থেকে একটা আসবে ওয়াই স্কোয়ার, এখানে টু এইচ এক্স আসবে। ঠিক আছে, এখান থেকে টু কে ওয়াই আসবে, আর এখানে থাকবে হচ্ছে এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার, ওইখান থেকে আর স্কোয়ার এদিকে আনো, তাহলে এটা ইজ ইকুয়াল টু জিরো। ঠিক আছে, এটা আসতেছে। আচ্ছা, এখন আমরা কি করব? আমরা এইটাকে ধরবো হইতেছে টু জি, এইটাকে ধরবো হইতেছে টু এফ, আর এই পুরোটাকে ধরবো হইতেছে সি। তাহলে আমার ইকুয়েশন কি আসবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো। ঠিক আছে, তাহলে এটাকে আমরা বলি বৃত্তের সাধারণ সমীকরণ, জেনারেল ইকুয়েশন অফ এ সার্কেল। আর কেন্দ্র ব্যাসার্ধ দিয়ে দিলে আমরা নর্মালি হইতেছে এই যে এটা বের করব। আমরা যেটা লিখি ওইটাই ভ্যালিড, ওইটাই ঠিক আছে। আচ্ছা, নিজেই চিন্তা করো, আমার কেন্দ্র ছিল কি? এইচ কমা কে, এখন কি হয়ে গেছে দেখো তো? মাইনাস টু এইচ সমান হচ্ছে টু জি, তার মানে জি ইজ ইকুয়াল টু মাইনাস এইচ, মানে এইচ ইজ ইকুয়াল টু মাইনাস জি। ঠিক আছে, তাহলে কেন্দ্রটাকে আমরা বলতে পারি মাইনাস জি কমা মাইনাস এফ, তাই না? মাইনাস টু কে ইজ ইকুয়াল টু টু এফ
সুতরাং কে ইজ ইকুয়াল টু মাইনাস এফ, তাহলে মাইনাস এফ, ঠিক আছে। আচ্ছা দেখো সি ইজ ইকুয়াল টু এই পুরোটা আসছে, তাই না আমার। আচ্ছা দেখো একটা জিনিস দেখো, এইচ সমান মাইনাস ডি হলে এইচ স্কোয়ার সি, এইচ স্কোয়ার কি আসবে, জি স্কোয়ার আসবে, কে স্কোয়ার মানে কি এফ স্কোয়ার আসবে, ঠিক আছে। তাহলে তুমি বলতে পারবা সি ইজ ইকুয়াল টু জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, আর এদিকে আনো সি ওইদিকে পাঠিয়ে দাও, আর অলওয়েজ পজিটিভ হবে, তাহলে প্লাস মাইনাস লিখবো না স্কোয়ার রুটের সামনে, একবারে বলা যাইতেছে জি স্কোয়ার এফ স্কোয়ার মাইনাস সি, ঠিক আছে। আচ্ছা বৃত্তটা যদি রিয়ালিটিতে এক্সিস্ট করতে হয় তার একটা ব্যাসার্ধ থাকতে হবে এবং এটা পজিটিভ হইতে হবে, ঠিক আছে, পজিটিভ হইতে হবে, জিরোও হইতে পারে। যদি ব্যাসার্ধ জিরো হয় তাহলে সেটাকে আমরা বলবো বিন্দু বৃত্ত, আর যদি ব্যাসার্ধ 1 একক আসে তাহলে আমরা বলবো একক বৃত্ত, যদি 2 একক আসে, ঠিক আছে 2 হয় ব্যাসার্ধ, তাহলে আমরা বলবো যে 2 একক বৃত্ত, ঠিক আছে। এরকম কোনো ল্যাঙ্গুয়েজ হচ্ছে বইয়ে ইউজ করে নাই, আমি জাস্ট বললাম যদি কোনোদিন হয় যে 4 একক বৃত্ত লিখছে, এখন তুমি ভাবতেছো 4 একক বৃত্ত আবার কি জিনিস, ব্যাসার্ধ যত একক তত একক বৃত্ত, ঠিক আছে। আর ব্যাসার্ধ 0 হইলে বিন্দু বৃত্ত হয়, বিন্দু বৃত্ত আমার অনেক কাজে লাগবে বুঝছো, এজন্য হচ্ছে বিন্দু বৃত্তের কথাটা এত বেশি জোর দিয়ে বারবার বলতেছি, ব্যাসার্ধ 0 হইলে বিন্দু বৃত্ত। আচ্ছা তাহলে এইখান থেকে আমরা কি কি বলতে পারতেছি যে কেন্দ্রের ভ্যালু আসবে হইতেছে, দেখো 2g থাকলে মাইনাস ডি, তার মানে আমরা সিরিয়াস মানে একবারে কি বলে দিতে পারি যে আমরা এক্স এর সহগ বাই 2 ওয়াই এর সহগ বাই -2, ঠিক আছে। আচ্ছা এইখানে দেখো 2g 2f আছে, আমরা কেন্দ্র পাইছি -g -f, তাহলে আমরা একবারে বলতে পারি কেন্দ্র হইতেছে এক্স এর সহগ বাই -2 ওয়াই এর সহগ বাই -2, ঠিক আছে। সো কেন্দ্র ব্যাসার্ধ আমরা হচ্ছে ইজিলি বের করতে পারবো, কেন্দ্র ব্যাসার্ধ ইজিলি বের করতে পারবো। আচ্ছা এছাড়া আর কি কি বের করা যায়, এখানে আমরা পোলার দেখলাম, ঠিক আছে, যে পোলারে কিভাবে বৃত্তের ইকুয়েশন বের করা যায়। আচ্ছা এছাড়া হইতেছে আমরা হচ্ছে এই যে বিন্দু বৃত্তের কথা বলছি, একক বৃত্ত বলছি, তোমার এই যে রুটের মধ্যে যদি নেগেটিভ হয় তাহলে আমরা ওটাকে কাল্পনিক বৃত্ত বলতে পারি, বাট নর্মালি তোমাকে যদি বলে যে এটা কি বৃত্ত কিনা, তখন তুমি দেখবা যে এক্স ওয়াই যুক্ত টার্ম আছে কিনা, কারণ এক্স ওয়াই যুক্ত টার্ম কিন্তু থাকবে না, ঠিক আছে, বৃত্তের ইকুয়েশনে। দেন হইতেছে দেখবা যে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার এদের সহগগুলা কি, দেখো এদের সহগগুলা সেম হওয়া লাগবে, ঠিক আছে, এদের সহগগুলা কি হওয়া লাগবে, সেম হওয়া লাগবে। দেখো এখানেও 1 এখানেও 1, তুমি চাইলে পুরো ইকুয়েশনকে একটা 5 দিয়ে গুণ দাও, একই কথা, ঠিক আছে, একই কথা। সো সহগ সেম হওয়া লাগবে এবং এই যে ব্যাসার্ধের জন্য যে রাশিটা আছে সেটা গ্রেটার দেন ইকুয়াল টু 0 হওয়া লাগবে, এই ভিতরেরটা, ঠিক আছে, ভিতরেরটা। আচ্ছা ঠিক আছে, আমরা মেইনলি দুইটা বৃত্তের ইকুয়েশন দেখলাম, আরেকটা দেখছি পোলারের, ঠিক আছে, আরেকটা দেখছি কি পোলারের, আর স্কোয়ার প্লাস আর নট স্কোয়ার 2r r নট cos থিটা মাইনাস থিটা নট ইকুয়ালস টু a স্কোয়ার। আচ্ছা আচ্ছা আমরা একটু ফাস্ট কিছু জিনিস রিভিউ করি, যেমন ধরো এক্স অক্ষের ছেদকৃত অংশের দৈর্ঘ্য কত হবে, ঠিক আছে, মানে একটা বৃত্ত যদি তোমার কাছে থাকে সেইটা এক্স অক্ষকে কতটুক কাট করবে, ঠিক আছে। সো ধরছি এক্স অক্ষকে এরকম x1 আর x2 পয়েন্টে কাট করছে, অবভিয়াসলি এক্স অক্ষ মানে y ইজ ইকুয়াল টু 0, তাহলে এইটুকুর লেন্থ কত হবে x2 মাইনাস x1, তাই না। তাহলে আমরা যেহেতু y ইজ ইকুয়াল টু 0 জানি এক্স অক্ষের জন্য, তাহলে ওটা বসায় দিছি, ঠিক আছে। তাহলে আমার সমীকরণ আসছে এরকম, ভালো কথা আসলো, ঠিক আছে। তাহলে এটার জন্য পলিনোমিয়াল থেকে আমরা কি জানি, মূলগুলোর যোগফল হবে -b/a আর বিয়োগফল হবে, বিয়োগফল গুণফল হবে -c/a নাকি c/a, ঠিক আছে। তাহলে -b/a -2g আসবে আর x1 x2 এর ভ্যালু আসবে c, ঠিক আছে। তো আমরা যখনই এই দুইটা জিনিস দেখব তখন এদের আরো পাওয়ার, হায়ার পাওয়ার, সেই সব রাশি বের করার চেষ্টা করতে পারি, তাই না। সো আমরা হচ্ছে a - b হোল স্কোয়ার সমান পড়ছি a + b হোল স্কোয়ার -4ab,
সো ওইটা এখানে অ্যাপ্লাই করছি, তাতে আসছে 4 ইন্টু জি স্কোয়ার মাইনাস সি। তাহলে স্কোয়ার রুট নিয়ে নাও, তোমার এইটাই আসলে ছেদকৃত অংশের দৈর্ঘ্য, তাই না? ইজ ইকুয়াল টু 2 রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি, এরকম আসছে। আচ্ছা, এই সেম প্রশ্নে আমাকে যদি হইতেছে ওয়াই অক্ষের ছেদকৃত অংশের দৈর্ঘ্য চায়। আচ্ছা ঠিক আছে, ওয়াই অক্ষের ছেদকৃত অংশের দৈর্ঘ্য চায়। তুমি কি বুঝতেছো যে ওয়াই অক্ষ মানে কি? এক্স ইজ ইকুয়াল টু 0, তাই না? ওয়াই অক্ষ মানে হইতেছে এক্স ইজ ইকুয়াল টু 0। এই যে এখানে কোথাও দুইটা অক্ষকেও কাট করতে পারে, ঠিক আছে? এমন কোনো কথা নাই যে একটা অক্ষ মানে আলাদা আলাদা করবে, কাট করবে এন্ড অল, দুইটা অক্ষকে কাট করছে, ঠিক আছে? আচ্ছা, সো সেই ক্ষেত্রে দেখো ওয়াই অক্ষে আমার ভ্যালুটা কি আসবে? এগুলো সব ওয়াই আসবে, ঠিক আছে? আচ্ছা দেখো ওয়াই অক্ষের জন্য এখানে আমরা এক্স ইজ ইকুয়াল টু 0 বসাবো, এইখানে একটা পয়েন্ট পাবো লেটস সে y1, 0 নাকি 0, y1, এখানে একটা পয়েন্ট পাবো 0, y2, ঠিক আছে? সো এই দুইটা পয়েন্টের জন্য আমার x এর ভ্যালু 0, তাইলে আমরা বলবো কি তোমার y স্কয়ার প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0। সো এইখান থেকে আসবে হইতেছে y1 প্লাস y2 মাইনাস 2f y1 y2 c, ঠিক আছে? আচ্ছা এখানে সুন্দর সুন্দর অবজেক্টিভ দেওয়া যায় চাইলে। দেখো কি কি সুন্দর সুন্দর অবজেক্টিভ দেওয়া যায়। দেখো এখানে ছিল x1 x2, তাই না? x1 x2, তুমি দেখতেছো মূল বিন্দু থেকে এই দূরত্বটাই হচ্ছে x1 আর এই দূরত্বটাই হইতেছে x2, ঠিক আছে? তুমি দেখো একটু আগে দেখছিলা যে x1 x2 এর ভ্যালু আসে হইতেছে c এর সমান, y1 y2 এর ভ্যালুও কি c এর সমান আসছে। সো হইতে পারে তোমাকে আমি এরকম দুইটা পয়েন্ট দিলাম 2, 0, 8, 0, এখানে একটা পয়েন্ট দিয়ে দিলাম 0, 6, ঠিক আছে? বললাম যে 0, y এর ভ্যালু কত, এখানে ভ্যালুটা কত। তুমি কি বুঝতেছো? এখন ইজিলি জাস্ট এখান থেকেই বলতে পারবা যে 2 ইন্টু 8 ইজ ইকুয়াল টু 6 ইন্টু সামথিং, সামথিং এর ভ্যালু কত? 16/6 বা 8/3, ঠিক আছে? 8/3 আসে। আচ্ছা 8/3 আসলে বোঝা যায় কি এই পয়েন্টটা হচ্ছে আমার উপরে আর ওই পয়েন্টটা হইতেছে আমার নিচে, ঠিক আছে? এই পয়েন্টটা 0, 6, এই পয়েন্টটা হইতেছে 0, 8/3। সো এটাও কিন্তু এক ধরনের প্রশ্ন আসতে পারতো। আচ্ছা আমরা সামনে দেখবো যে এই জিনিসটা আসলে এটা দুইবার করে করা লাগবে এমন না, আরেকটা ল আছে। আচ্ছা এখান থেকে আমরা y1 মাইনাস y2 এর ভ্যালু কি পাবো? স্কয়ার রুট অফ y1 প্লাস y2 হোল স্কয়ার মাইনাস 4y1 y2। তো এখান থেকে আসবে হচ্ছে 4f স্কয়ার মাইনাস 4c 2 ইন্টু রুট ওভার f স্কয়ার মাইনাস c, ঠিক আছে? তাহলে x অক্ষে ছেদকৃত অংশের দৈর্ঘ্য বা খণ্ডিতাংশের দৈর্ঘ্য কত? এইটা, ঠিক আছে? y অক্ষে। আচ্ছা কথার কথা ধরো আমার মানে পয়েন্টটা ছেদ করতে হবে এমন তো কোনো কথা নাই, টাচও তো করতে পারে, তাই না? এই রেখাটা ধরো খালি টাচ করছে, টাচ, আয় হায়, ঠিক আছে? টাচ করছে, ছেদ করে নাই, তখন ছেদকৃত অংশের দৈর্ঘ্য কি হবে? 0 হবে না? 0 হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারবো যে f স্কয়ার ইজ ইকুয়াল টু c y অক্ষের জন্য। সিমিলারলি x অক্ষের জন্য কি হবে? দেখো x অক্ষের জন্য 2 রুট ওভার জি স্কয়ার মাইনাস c ইজ ইকুয়াল টু 0, মানে c ইজ ইকুয়াল টু জি স্কয়ার, ঠিক আছে? আচ্ছা দেখো এইখানে আমাদের মানে জেনারেল ইকুয়েশনে যাওয়া লাগবে এমনও না, আমরা তো কেন্দ্র আর যে ব্যাসার্ধ ওইখান থেকেও বৃত্তের ইকুয়েশন লিখতে পারবো, তাই না? আচ্ছা এক্স অক্ষে টাচ করলে দেখো তো, এক্স অক্ষে টাচ করলে কেন্দ্র যদি h, k হয়, এই কেই কি আমার ব্যাসার্ধ হয়ে যায় না? কেই ব্যাসার্ধ, কিন্তু কথা হইতেছে বৃত্ত তো নিচেও হতে পারে ভাইয়া, তাই না? বৃত্ত কি হতে পারে? নিচেও হতে পারে। সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে কে তো থাকবে নেগেটিভ, তাই না? তাহলে আমরা কি করব? তার অ্যাবসলিউট ভ্যালু নিব, সেটাকে আর বলবো, বুঝতেছো? দেখো এইটুকু হচ্ছে h,
এই হাইটটুকু হচ্ছে কে। তো কেন্দ্র থেকে তোমার একটা স্পর্শকের যে দৈর্ঘ্য থাকে ওইটাই তো আমার রেডিয়াসের সমান হয়, তাই না? সো রেডিয়াস ইজ ইকুয়াল টু কেন্দ্রের কোটি হবে যদি এক্স অক্ষকে স্পর্শ করে। সিমিলারলি ওয়াই অক্ষকে স্পর্শ করলে কি হবে, কেন্দ্রের ভুজের সমান হবে। ঠিক আছে, অ্যাবসলিউট ভ্যালু নিব ব্যাসার্ধ বের করার টাইমে। আচ্ছা ঠিক আছে, আমরা আরেকটু আগাই। উভয় অক্ষকেই যদি স্পর্শ করে তাহলে আর ইজ ইকুয়াল টু কেন্দ্রের ভুজ ইজ ইকুয়াল টু কেন্দ্রের কোটি হবে অ্যাবসলিউট ভ্যালু নিয়ে। আর এখানে আমরা বলতে পারবো সি ইজ ইকুয়াল টু এফ স্কোয়ার ইজ ইকুয়াল টু জি স্কোয়ার। আচ্ছা এখানে একটা ব্যাপার আছে, ব্যাপারটা কি? ব্যাপারটা হইতেছে উভয় অক্ষকে স্পর্শ করলে তোমাকে যদি একটা কোয়াড্রেন্টের একটা পয়েন্ট দিয়ে দেয় তাহলে তুমি বুঝবা যে ওই কোয়াড্রেন্টের মধ্যেই হইতেছে আমার বৃত্তটা হবে। ঠিক আছে, ধরো কথার কথা তোমাকে দিছি যে -6, -5, তাহলে তুমি বুঝবা যে আমার বৃত্তটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে, তাই না? সিমিলারলি এইখানে যদি হয় লেটস সে কত আছে 6, -7, তাহলে বুঝবা কি ফোর্থ কোয়াড্রেন্টে। ঠিক আছে, ওই অনুযায়ী তুমি ব্যাসার্ধ ধরবা বা অন্যান্য জিনিস বের করবা। ঠিক আছে, আমরা হচ্ছে কিছু জিনিস দেখতেছিলাম, যেমন হইতেছে যে 9-10 আমরা পড়ছি অর্ধবৃত্তস্থ কোণ সমান এক সমকোণ। অর্ধ বৃত্তস্থ কোণ এক সমকোণ। আচ্ছা এই জিনিস আমাদের কিভাবে কাজে লাগবে? আমাকে যদি ব্যাসের প্রান্তবিন্দু দিয়ে দেয় কোনো কারণে, ধরো এটা একটা ব্যাস, ঠিক আছে, ব্যাসের প্রান্তবিন্দু দিয়ে দিলে তুমি বলবা ভাইয়া মধ্যবিন্দু বের করে তো আমি কেন্দ্র পাবো, আর মধ্যবিন্দু থেকে দূরত্ব নিয়ে তো আমি ব্যাসার্ধ পাবো। ঠিক আছে, সো সেটা একটা ওয়ে হইতে পারে যে কেন্দ্র ব্যাসার্ধ পেয়ে গেছো তাহলে তুমি ইকুয়েশন লেখো, সমস্যা নেই। ঠিক আছে, এটা করলেও চলবে, কিন্তু আমরা তো চাই যে ভাইয়া একটু ফাস্ট, ঠিক আছে, একটু স্পিডি ক্যালকুলেশন করতে চাই। তাহলে স্পিডি ক্যালকুলেশন করার ক্ষেত্রে দেখো আমরা অর্ধবৃত্তস্থ কোণ সমান এক সমকোণ বলতেছি, এর মানে দেখো এই পয়েন্টটা ফিক্সড, এ আর বি ফিক্সড পয়েন্ট। ঠিক আছে, ব্যাসার্ধ ব্যাসার্ধ পাইতেছি। আচ্ছা ই করি, আচ্ছা ঠিক আছে, ব্যাসার্ধ পাইতেছি নাকি ব্যাস পাইতেছি? ব্যাস পাচ্ছি। দেখো আমরা এটা বলতে পারবো না যে এপি এবং পিবি এরা হইতেছে পরস্পর 90, বলতে পারবো। আর পরস্পর 90 বলতে পারা মানে হইতেছে তাদের ঢালের গুণফল সমান -1 বলা, তাই না? দেন ঢালের গুণফল মানে কি? ঢাল মানে কি? ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়াই টু বাই এক্স মাইনাস এক্স টু। ঠিক আছে, ঢাল আসলো ইজ ইকুয়াল টু -1। ঠিক আছে, আমরা যখন এই গুণফলটাকে ওই দিকে নিয়ে গুণ দিব, সামনে মাইনাস থাকবে, পুরোটাকে এদিকে আনলে প্লাস হয়ে যাবে। তার মানে আমার ইকুয়েশন আসবে এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়াই টু ইজ ইকুয়াল টু 0। তোমাকে যখন বৃত্তের ইকুয়েশন বের করতে বলবে তুমি এইটা বের করলেও চলবে, তোমাকে আবার সাধারণে নিতে হবে না। ঠিক আছে, আর তোমাকে যেটা বললাম যে ওগুলা দিলে এটা করলা তাতেও হবে, সমস্যা নেই, দূরত্ব বের করার ইকুয়েশন তো জানি। আচ্ছা তুমি কি কখনো খেয়াল করছো যে ভাইয়া মানে কে ওয়াই ওয়ান আর কে ওয়াই টু বা কে এক্স ওয়ান কে এক্স টু এটা কিন্তু ম্যাটার করে না। মানে আমি যদি তোমাকে পয়েন্টটা এরকম বলি যে আচ্ছা এক্স ওয়ান কমা ওয়াই টু, ঠিক আছে, এক্স ওয়ান কমা ওয়াই টু আর হচ্ছে ওয়াই ওয়ান কমা এক্স টু, ঠিক আছে, এরকম বললাম পয়েন্টটা, তাইলেও তোমার একই রেখা আসবে নাকি একই বৃত্ত আসবে। আচ্ছা এইটার কারণ কি? কারণ হইতেছে বৃত্তের ইকুয়েশনে আসো, খালি একবার চিন্তা করো বৃত্তের ইকুয়েশন। ঠিক আছে, একটা রেখা প্যারালাল টু এক্স প্যারালাল টু ওয়াই, তার মানে হচ্ছে এক্স এর ভ্যালু সেম ওয়াই এর ভ্যালু সেম, এরকম কাহিনী আসে। সেই ক্ষেত্রে দুইটা পয়েন্টে ছেদ করে না, সো একবার তুমি এই পয়েন্টটা পাইলে আরেকটা পয়েন্ট পাবা, এরকম আর কি। ঠিক আছে, তাইলে ব্যাসের ক্ষেত্রে আসলে কি হবে? ব্যাসের তো ব্যাস তো বলতে পারো যে একটাই আছে, তাই না? ওই দুইটা পয়েন্ট দিয়ে তো একটা ব্যাসই যাবে, আর কি কোনো ব্যাস যাবে? আচ্ছা
x1 পয়েন্টের জন্য y1 কি নির্দিষ্ট ব্যাসের জন্য? চিন্তা করে দেখতে পারো এটা, বুঝছো? খালি আমি বলতেছি সিমেট্রির জন্য যে আচ্ছা মানে আরেকটা বৃত্তের ইকুয়েশনও সেম আসলো, এর মানে দুইটা বৃত্ত সেম, তাইলে কি হবে? তোমাকে যদি ধরো আমি একটা ব্যাসের প্রান্তবিন্দু দিয়ে দেই আর অবজেক্টিভে দেই যে আরেকটা ব্যাসের প্রান্তবিন্দু বের করো, বা নিচের কোনটা এই সেম বৃত্তের আরেকটা ব্যাসের প্রান্তবিন্দু, তুমি কি এই সিমেট্রির জন্য দেখো x1 এখানে লেখো আর এখানে লেখো, অংশ তো একই রকম আসবে, এইখানে লেখো আর এইখানে লেখো একই রকম আসবে, তাই না? আচ্ছা, একটা ব্যাস একাধিক বৃত্তের কি ব্যাস হবে? হবে না তো, তাই না? চিন্তা করো, ঠিক আছে? সো একটা ব্যাসের প্রান্তবিন্দু দিয়ে দিলে তোমাকে অপর একটা ব্যাসের প্রান্তবিন্দু জিজ্ঞেস করতে পারি। ধরো কথার কথা এরকম আর কি, যে 2,3 দিছি আর ধরো 5,-4 দিছি, তাহলে তুমি আরেকটা বলতে পারবা যে আরেকটা প্রান্তবিন্দু কি হবে 2,-4 3,5 নাকি 2,-4 5,3, ঠিক আছে? 2,-4 5,3, ঠিক আছে? এটা হবে আরেকটা ব্যাসের প্রান্তবিন্দু। সেরকম অবজার্ভ করার ট্রাই করবা, কিছু অবজার্ভ করা যায় কিনা। আমাকে হচ্ছে এক ভাইয়া এই প্রশ্নটা দিছিলেন যে x² - 7x + 12 = 0, এই সমীকরণের সমাধান হচ্ছে ব্যাসের প্রান্তবিন্দুর ভুজ, ঠিক আছে? আর y² - 5y + 4 = 0, এটা হইতেছে ওই ব্যাসের প্রান্তবিন্দুর কোটির স্থানাঙ্ক, ঠিক আছে? এটার সমাধান। তাহলে বৃত্তের সমীকরণ কত? বৃত্তের সমীকরণ কত? তো আমি ভাইয়াকে বলছিলাম ভাইয়া যোগ করলেই তো হলো, মানে ভাইয়া প্রশ্ন বলছে আমি উত্তর বলছি, যোগ করলেই তো হইলো। ভাইয়া বলছে যোগ করলে কিভাবে হইলো? আমি ভাইয়াকে বলছি ভাইয়া এইটাকে লেখা যায় এভাবে, এইটাকে লেখা যায় এভাবে, আমি এই দুইটাকে যোগ করে দিলে ওই যে ব্যাসের প্রান্তবিন্দুর জন্য যেমন পাই ওইটাই তো হয়। ভাইয়া বলল এত ফাস্ট? হ্যাঁ এত ফাস্ট, ঠিক আছে। আমরা করব কি এইরকম ফাস্টই হচ্ছে অ্যান্সার করার ট্রাই করব, আমাদের যেন ইনটিউশন গুলা থাকে, ঠিক আছে? অ্যান্ড আমরা নিজেরা চিন্তা করব যে আচ্ছা ব্যাসের এরকম হইলে ওরকম হয় কিনা বা কি হয়, ঠিক আছে? এরকম আমাদের ইনটিউশন গুলো আসতে হবে। আচ্ছা, আমি যে শুরুর দিকে একটা বললাম x1 x2 = y1 y2 আসে, ওটা আসলে ওই পয়েন্টটার জন্য জাস্ট এরকম হবে না, এরকম আর একটা প্রপার্টি আছে পাওয়ার অফ পয়েন্ট নামে, আমরা এটা 9 10-এ পড়ছি, বুঝছো? মানে তোমরা এই জিনিসটা পড়ো নাই এমন না, তোমরা এই প্রুফগুলো সব করছো। ভিতরে একটা পয়েন্ট আছে, একটা বৃত্তের ভিতরে হইতেছে একটা পয়েন্ট আছে, ঠিক আছে, পি। সো তুমি হচ্ছে দুইটা জ্যা আঁকছো, একটা এবি আর একটা সিডি, যেটা হইতেছে পি বিন্দুতে ছেদ করছে। তোমাকে দেখাইতে বলতো যে PA × PB = PC × PD হবে, তুমি কি করতা? তুমি হচ্ছে সুন্দর মতো সি এবং বি যোগ করে দিতা আর এ আর ডি যোগ করে দিতা, তারপর দেখতা যে এই দুইটা বিপ্রতীপ কোণ তাই সমান, আর একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান, তাই না? একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান, তাহলে এসি চাপের উপর দণ্ডায়মান কোণ হইতেছে ডি আর বি, তাহলে এই দুইটা হবে কি সমান হবে, কোণ ডি = কোণ বি হবে। সো একটা ট্রায়াঙ্গেলে দুইটা কোণ সমান হওয়া মানে তিনটা কোণ সমান, ঠিক আছে? আর সমান হইলেই তারা সদৃশ, তাহলে সদৃশ ট্রায়াঙ্গেল আসতেছে কোণ দুইটা এপিডি আর কি সিপিবি, ঠিক আছে? তাহলে এর অপোজিটে আছে কি এপি, ওর জন্য অপোজিটে কে আছে সিপি, ঠিক আছে? দেন ওর অপোজিটে কে আছে ডিপি। দেখো ওরা দুইজন পরস্পর সমান হবে, এই যে এই চাপের জন্যও বলতে পারো আবার রিমেইনিং অ্যাঙ্গেল হিসেবেও বলতে পারো। আচ্ছা, তাহলে দেখো ওর জন্য আসবে হইতেছে তোমার পিডি আর ওর জন্য আসবে হইতেছে তোমার পিবি, ঠিক আছে, বা বিপি। তাহলে এটাকে একটু সাজায় লিখলে ওই নিচের ইকুয়েশনটা আসে, নিচেরটা আসে। আর জিনিসটা যে খালি ভিতরের বিন্দুর জন্য হবে তা না, কিন্তু বাইরের বিন্দু হইলে সেই ক্ষেত্রে দেখো আমরা কি করব, আমরা হচ্ছে বি আর ডি যোগ করে দিব আর এ আর সি যোগ করে দিব। আচ্ছা, জিনিসটা আরেকবার দেখাই, আরেকটু দেখাই, ঠিক আছে? একটু সময় নিয়ে দেখাই। পি একটা পয়েন্ট আছে, সেখান থেকে তুমি দুইটা রেখা টানছো, একটা এ আর বি বিন্দুতে ছেদ করছে
একটা সি আর ডি বিন্দুতে ছেদ করছে। তোমাকে বলছে যে দেখাও পিএ ইন্টু পিবি ইজ ইকুয়াল টু পিসি ইন্টু পিডি। তুমি কি করছো, সুন্দর মতো এটা যোগ করছো, সরি কই গেছে, যে এটা যোগ করছো আর এটা যোগ করছো। দেখো আমরা হইতেছে একটা ল পড়ছিলাম চাকরিক চতুর্ভুজের, সেটা কি, যে এই কোণ এবং এই কোণ সমান এক সমকোণ, এক সমকোণ দুই সমকোণ বা 180 ডিগ্রি, 180 ডিগ্রি বা পাই বা দুই সমকোণ। দুই সমকোণ। আচ্ছা, দুই সমকোণ হইলে কি সুবিধা? সুবিধা হইতেছে এইটা একটা রেখা, এই যে বিপি একটা রেখা, তার মানে হইতেছে এই কোণ আর এই কোণ যোগ করলেও দুই সমকোণ পাইতা, 180 পাইতা। এর মানে এই কোণটা আর এই কোণটা সমান হবে না। দেখো এ প্লাস এই কোণ ইজ ইকুয়াল টু 180, এ প্লাস এই কোণ ইজ ইকুয়াল টু 180, এর মানে এই কোণ আর এই কোণ সমান। ঠিক আছে, সো চাকরিক চতুর্ভুজের ক্ষেত্রে এই কোণের জন্য বিপরীত যে বহিস্থ কোণ আছে সেটা সমান হয়। ঠিক আছে, বিপরীত অ্যাঙ্গেলের বহিস্থ কোণটা সমান হয়। সিমিলারলি এই যে এটার জন্য পাবা কি, এই কোণের সমান হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে বলতে পারি যে দেখো ওর অপোজিটে আছে হচ্ছে সিপি বলতে পারি বা পিসি বললাম, আর ওর অপোজিটে আছে দেখো এই পুরোটা পিবি। ঠিক আছে, পিবি। ওর অপোজিটে আছে পিএ আর ওর অপোজিটে আছে হইতেছে পিডি। ঠিক আছে, পিডি। তো সদৃশতা থেকে আবারও এই একই জিনিসে আসতে পারতেছো যে পিএ ইন্টু পিবি ইজ ইকুয়াল টু পিসি ইন্টু পিডি। ঠিক আছে, আচ্ছা এটা কোথায় কাজে লাগবে? কিতাব স্যারের বইয়ে একটা ম্যাথ আছে যেটা নর্মালি করতে অনেক জায়গা লাগে, তো ওইটা আমরা এখানে শিখে যাব যে এটা ইউজ করে কিভাবে অল্প কথায় বলা যাবে। আচ্ছা, আরেকটা জিনিস হইতেছে, ধরো আমরা একটা জিনিস শিখছি, তাই না, একটা জিনিস শিখছি, সেই জিনিসটা তো আমার বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে হবে। তুমি লিমিট পড়ছো, তাই না, তুমি পড়ছো কি লিমিট? দেখো পিএ ইন্টু পিবি ইজ ইকুয়াল টু পিসি ইন্টু পিডি হবে। ঠিক আছে, তুমি করলা কি, পি থেকে কন্টিনিউয়াসলি আরো কতগুলো রেখা টানলা, শেষ পর্যন্ত একটা সময় কি হবে, একটা স্পর্শক টানা হবে, তাই না, একটা সুন্দর স্পর্শক টানা হবে। আচ্ছা, স্পর্শকের ক্ষেত্রে দেখো পিসিপিডি দুইটাই কি পিটি হয়ে যাবে না? বুঝতেছো, এখান থেকে অনেকগুলা রেখা টানতেছো টানতেছো টানতেছো, এক সময় হইলো কি, তুমি হইতেছে একবার স্পর্শ করলা, ঠিক আছে, টাচ করাইলা। টাচ করলে কি হইলো, দেখো এটা যদি দুইটা পয়েন্টে ছেদ করতো তাদের জন্য তুমি পিসি ইন্টু পিডি এভাবে লিখতা, কিন্তু এখন তো আর দুইটা পয়েন্ট নাই, দুইটা পয়েন্ট একটা পয়েন্ট হয়ে গেছে, তাহলে ওইটাই দুইবার আসবে, পিটি ইন্টু পিটি। তাহলে পিটি স্কোয়ার ইজ ইকুয়াল টু পিএ ইন্টু পিবি আসবে বা পিসি ইন্টু পিডি আসবে। ঠিক আছে, আচ্ছা, সো এখান থেকেও তুমি একটা জিনিস শিখতে পারো, সেটা হইতেছে যে টাচ করাইছে, ধরো এইখান থেকে ওর যদি টাচ করাইতা তাহলে ওইটাও একই আসতো, মানে পিটি ড্যাশ স্কোয়ার ওইটাও আসতো। ঠিক আছে, সো একটা বহিস্থ বিন্দু থেকে তুমি দুইটা স্পর্শক আঁকতে পারবা, বুঝছো, বৃত্তের উপরে, এবং তারা সমান হবে। এই জিনিসটাও চাইলে প্রুফ করা যাবে কি দিয়ে, সর্বসমতা দিয়ে। ঠিক আছে, সর্বসমতা দিয়ে। এছাড়া হইতেছে ধরো এই যে আমরা ধরো বললাম যে এই রেখাটা হচ্ছে আমার বৃত্তকে স্পর্শ করে। ঠিক আছে, x3 y3 পয়েন্ট থেকে তুমি হইতেছে বৃত্তের উপরে একটা স্পর্শক ড্র করছো যেটা x1 y1 পয়েন্টে টাচ করছে। ঠিক আছে, তাহলে তুমি হইতেছে এই রেখা, দেখো পয়েন্ট দিয়ে দাও মানে এই রেখা বের করতে পারবা, আর তার লম্ব রেখা বের করলে কিন্তু তোমার এই যে y ইজ ইকুয়াল টু mx প্লাস c ওই রেখাটা পাবা। ঠিক আছে, আর আমরা তো ডিরেক্ট লম্ব রেখাই বের করা শিখছি, তাই না, এবং লম্ব রেখার জন্য ওই পয়েন্ট দিয়ে পাস করে যে, সেটার জন্য যে পয়েন্টটা বসায় দিলেই হয়, এটাও শিখছি। ঠিক আছে, আচ্ছা, তো এখানে আরেকটা যেটা শেখার আছে সেটা হচ্ছে এক পয়েন্ট থেকে যখন, কেন্দ্র থেকে যখন তুমি একটা স্পর্শকের উপরে লম্ব ড্র করো সেটা আসলে রেডিয়াসের সমান হয়। বুঝতে পারছো? সো সি থেকে এই রেখা যদি mx প্লাস সি হয়, y ইজ ইকুয়াল টু mx প্লাস সি, তাহলে আমরা বলবো d ইজ ইকুয়াল টু অ্যাবসলিউট ভ্যালু অফ, এই পয়েন্টটা বসায় দিব। ঠিক আছে, এই জায়গায় যদি h, k হয়, লেটস সে h, k হইলো, তাহলে h, k বসায় দিব, h, k, তাহলে এখানে আসবে হইতেছে y এর জায়গায় k মাইনাস mh মাইনাস c তার অ্যাবসলিউট ভ্যালু। সো সেখান থেকে
আমরা বলতে পারবো যে কে মাইনাস এম এইচ মাইনাস সি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস আর ইন্টু রুট ওভার 1 প্লাস এম স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা আমরা এখানে ওই যে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু 0 এই রেখার উপরে একটা বিন্দু থেকে স্পর্শকের সমীকরণটা ইউজ করছি নাকি? স্পর্শকের সমীকরণ একটা বিন্দু থেকে এই সরলরেখার উপর লম্ব রেখার দৈর্ঘ্য, ঠিক আছে, সেটা বের করছি। এক্স নট ওয়াই নট পয়েন্ট হলে ওটা বসাই দিতাম। সো ওই স্পর্শকের দৈর্ঘ্যটা হইতেছে আমার ব্যাসার্ধের সমান। এই চ্যাপ্টারে যখন আমাকে ধরো স্পর্শকের সমীকরণ বের করতে বলবে, আমরা এই প্রপার্টিটাই চেষ্টা করব ইউজ করার। ঠিক আছে, এখন কিছু সুবিধা আছে, যেমন ধরো আমার যদি কেন্দ্রটা হচ্ছে 0 0 হয়, তাই না, কেন্দ্র হইতে পারে 0 0, সেক্ষেত্রে কি কে মাইনাস এম এইচ পুরাটাই তো 0, তাহলে মাইনাস সি ইজ ইকুয়াল টু এটা, তার মানে সি ইজ ইকুয়াল টু এটা, কারণ মাইনাস দিয়ে গুণ করলেও কি প্লাস মাইনাস জাস্ট মাইনাস প্লাস হবে, একই থাকবে। ঠিক আছে, তো এখান থেকে আমরা একবারে বলতে পারি যে আমার স্পর্শকের সমীকরণ আসলে এরকম আসবে। ঠিক আছে, একবারে বলতে পারি যে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস আর ইন্টু রুট ওভার 1 প্লাস এম স্কোয়ার, এরকম আকারে আসবে। ঠিক আছে, আচ্ছা দেন আমরা হচ্ছে ধরো স্পর্শকের দৈর্ঘ্য বের করতে চাই। দৈর্ঘ্য বের করার ক্ষেত্রে আমরা কি করব, লেন্থ অফ ট্যানজেন্ট, ধরো আমি ধরে নিছি যে আমার পয়েন্টটা হইতেছে x1, y1। ঠিক আছে, তাহলে আমরা তো বললাম না পি এ সমান পিবি হবে, সেখানে আমরা কি করি, এটা একটা সমকোণী ত্রিভুজ তৈরি করে, তাই তো। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণের বিপরীত বাহুকে বলা হয় হইতেছে অতিভুজ। ঠিক আছে, তো এখানে দেখো অতিভুজটা সাধারণ বাহু এই দুইটা ট্রায়াঙ্গেলের জন্য, উপরের আর নিচের, পিএসি পিবিসি এই দুইটার মধ্যে পিসি সাধারণ বাহু, আর এইটা হইতেছে আর পিসি ইজ ইকুয়াল টু নাকি এসি ইজ ইকুয়াল টু বিসি। ঠিক আছে, কারণ এই দুইটাই হচ্ছে রেডিয়াস, তাহলে দুইটা বাহু সমান মানে এটা সর্বসম। সর্বসম হইলে কি কি সুবিধা আছে, সুবিধা হইতেছে ধরো এই কোণ আলফা বললে এটাও আলফা। ঠিক আছে, আচ্ছা দেন এইটা আলফা বললে, সরি এটা ধরো বিটা বললাম, ঠিক আছে, এটা বিটা বললে নিচের কোণটাও বিটা হবে। তো অনেক সময় প্রশ্ন আসতে পারে যে ধরো স্পর্শক টানলা, তোমার এরকম এই কোণের ভ্যালু কত, এই কোণের ভ্যালু কত। ঠিক আছে, দেখো দুইটা পয়েন্ট দেওয়া, আমার সি পয়েন্টও দেওয়া পি পয়েন্টও দেওয়া, দৈর্ঘ্য বের করতে পারবো। আমার এ পয়েন্ট ধরো দেওয়া থাক না থাক, ব্যাসার্ধ ধরো দেওয়া আছে, ঠিক আছে, ব্যাসার্ধ দেওয়া, ওটাও বের করতে পারবো। তাহলে বলো তুমি কি এইখান থেকে কজ নিয়ে বিটার ভ্যালু বের করতে পারবে না? দেখো কজ নিলে কজ বিটার ভ্যালু কত আসবে, আর বাই ধরো এটাকে ডি বললাম। ঠিক আছে, এখন থেকে আমরা হচ্ছে পিসি কে ডি বলবো, তাহলে আর বাই ডি আসবে, তাই না, ভূমি বাই অতিভুজ। তাহলে এইখান থেকে বিটার ভ্যালু বের করতে পারবা, আর 2 বিটাও যদি চায় ওইটাও বের করতে পারবা, আর বাই ডি। আচ্ছা আর কি কি বের করতে পারবা, আলফাও বের করতে পারতা, আলফা নিলে হচ্ছে সাইন আসতো, সাবাস, সাইন আর বাই ডি আসতো। দেন 2 আলফা যদি বলে তাইলেও বের করতে পারবা। ঠিক আছে, প্রশ্ন এরকম বলে দিবে, আচ্ছা এরকম স্পর্শ করছে, এই এই কোণ আছে, বের করো। আরো অনেক সময় বলে যে ধরো ধরো এই যে দুইটা পয়েন্টে ছেদ করছে, এই দুইটা পয়েন্টের লেন্থ কত। ঠিক আছে, এটাও চাইতে পারে। সো এটা কেমনে বের করা যায়, ধরো তোমার কাছে তুমি নিজেই বুঝবা যে এই লেন্থটা উপরে যা আছে নিচেও তাই থাকবে। ঠিক আছে, তাহলে দেখো সেই ক্ষেত্রে কিন্তু আবার এই যে আরটা হচ্ছে অতিভুজ আর বিটা কোণ তোমার কাছে আছে, তাই না, তুমি তাহলে এখানে সাইন নিতে পারবা, আর সাইন বিটা নিতে পারবা, আর তার দ্বিগুণ করে দিলে এই দৈর্ঘ্যটা পাবা। ঠিক আছে, সো ওইগুলোও অ্যাপ্লাই করতে পারো, কিভাবে অ্যাপ্লাই করবা তোমার উপরে। আচ্ছা আমরা হইতেছে ধরো আমার এই যে পি এ, ঠিক আছে, পি এ এই লেন্থটা চাইতেছি, তাহলে আমরা এটা একটু ক্লিনলি দেখি, ধরো একটু ক্লিন ওয়েতে দেখি। ঠিক আছে, মেসি হয়ে গেছে, আচ্ছা এগুলো মুছি ধরো। ঠিক আছে,
আমরা পি এ চাইতেছি, পি এ চাইলে কিভাবে বের করা যাবে? এইটা ছিল আমাদের অতিভুজ, আমার এই লেন্থটা লাগবে, এই বাহু দেওয়া অতিভুজও দেওয়া, অতিভুজ স্কোয়ার মাইনাস বাহু স্কোয়ার ইজ ইকুয়াল টু পি এ স্কোয়ার হবে। তাহলে পি এ সমান কি? রুট ওভার অতিভুজ স্কোয়ার। দেখো এইটার লেন্থ কত? এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার, নাকি ধরো এক্স ওয়ান মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস কে হোল স্কোয়ার, তার রুট, তার আবার করবা কি স্কোয়ার করবা, অতিভুজ স্কোয়ার, মাইনাস হইতেছে এই বাহুর স্কোয়ার মানে মাইনাস আর স্কোয়ার। আচ্ছা তুমি নিজেই চিন্তা করো এই জিনিসটা আসলে কি? এই যে বৃত্তটা ছিল আমার কাছে, তাই না, আমি চাইলে কি আর স্কোয়ারকে এদিকে এনে লিখতে পারি, তাই না, আর স্কোয়ারকে এদিকে এনে লিখতে পারছি, তাহলে এটা কি বৃত্তের সমীকরণই না? এই যে এটা আসছে ভিতরে যা আসছে এটা কি বৃত্তের সমীকরণ না? এটা হইতেছে আমার বৃত্তের সমীকরণ, বুঝছো, একদিকে এনে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারবো? সেই ক্ষেত্রে আমরা বলতে পারতেছি যে বৃত্তের সমীকরণে জাস্ট হইতেছে তুমি পয়েন্টটা বসায় দিছো, তোমার এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান পয়েন্টটা জাস্ট বসায় দিছো, তাতে যা আসছে তার স্কোয়ার রুট নিলে তুমি হচ্ছে স্পর্শকের দৈর্ঘ্য পাইতেছো, ঠিক আছে। সো বৃত্তের ইকুয়েশন তো নিচেরটাও হইতে পারে, তাই না? আচ্ছা এখন কথা হইতেছে, দেখো এইখানে কিন্তু সহগগুলোকে ওয়ান বানায় নেওয়া হয়েছে, মানে দেখো এখানেও সহগ ওয়ান ছিল, সহগ যদি তোমার 5, 10 হয় তাহলে কি করবা? 5 দিয়ে ভাগ দিবা, 10 দিয়ে ভাগ দিবা, ওইভাবে বের করবা, ঠিক আছে। মানে প্রথমে তোমার ইকুয়েশনকে এই ফর্মে নিয়ে আসবা যে এক্স এর সহগ ওয়াই এর সহগ দুইটাই হচ্ছে 1, এটাকে ধরো আমি হচ্ছে নাম দিলাম এস, ঠিক আছে, এই ইকুয়েশনটাকে ধরো নাম দিলাম এস। আমরা যখনই এই ইকুয়েশনে কোনো একটা পয়েন্ট বসায় দিব তখন ওটাকে ওই পয়েন্টের নামে ডাকবো, ঠিক আছে। ধরো S1, ঠিক আছে, আমি যদি x1 y1 পয়েন্ট বসায় দিই তাহলে এটাকে S1 ডাকবো। তাহলে স্পর্শকের দৈর্ঘ্য পি এ সমান আসবে রুট ওভার S1, ঠিক আছে। সেখানে খেয়াল রাখার মতো জিনিস কি আছে? আচ্ছা এই অংশটাতে বসায় দিতেছি। আচ্ছা এই অংশটাতে যখন ওই বিন্দুটা বসাবো তখন ওটাকে S1 বলবো, ঠিক আছে। আচ্ছা